Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, শিশু মনস্তত্ত্ব প্যাডাগজি থেকে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, এবার কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে অবশ্যই করে কিন্তু 28+ পাওয়ার। ওকে, সেই 28+ পাওয়ারকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। দেখো বন্ধুরা, আজকের কিন্তু প্র্যাকটিস সেট যেটা নিয়ে চলে এসেছি, দেখো প্র্যাকটিস সেট নম্বর 8। ওকে, এবং দেখো আজকের যে সকল প্রশ্নগুলো রয়েছে, দেখো সিটেট 2015 কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সিটেট 2015 সালে যে সকল প্রশ্নগুলো ছিল সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আজকের আলোচনা করব, এবং সম্পূর্ণ কিন্তু আজকের প্রশ্নগুলো আমি ডিটেলসে আলোচনা করব, সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং অবশ্যই করে যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দিও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, এবং তাছাড়া যদি অবশ্যই করে তোমরা আমার চ্যানেলে নতুন হও, এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে মিস করে যাবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। দেখো, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন নোটস থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু পিডিএফ গুলো দেওয়া হয়। তাই প্রত্যেকে অবশ্যই করে জয়েন হয়ে থাকো। তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, আজকে দেখো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দেখো সিটেট 2015 যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং তারপরে কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন হচ্ছে এবং প্রশ্নগুলো কেমন। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর প্রশ্নগুলো কি রয়েছে, এবং সম্পূর্ণ কিন্তু আমরা ডিসকাস করব, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো প্রতিটা প্রশ্ন। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত? দেখো, মানসিক বিকাশের জন্য সব থেকে উপযুক্ত কোনটি? গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ, শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই কারণ এটি পিতামাতার কাজ, নিয়মতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচারী শ্রেণীকক্ষ পরিবেশ। দেখো, মানসিক বিকাশের জন্য কখনোই কিন্তু স্বৈরাচারী শ্রেণীকক্ষ পরিবেশ গড়ে তোলা ঠিক নয়, কারণ দেখো স্বৈরাচারী পরিবেশটা কিন্তু শিক্ষার্থীদের মানসিক যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু তলানিতে পৌঁছে দেয়। তাই প্রত্যেককে বলছি সবসময় মাথা রাখবে, যখন স্বৈরাচারী শ্রেণীকক্ষ বলবে সেটা সবসময় তোমরা এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করবে। এবং শোনো, একটা বিষয় তোমাদেরকে বলি, সবথেকে কিন্তু প্যাডাগজির প্রশ্নগুলির সঠিক উত্তর খুঁজে বের করা একটা পদ্ধতি হচ্ছে এলিমিনেশন পদ্ধতি। অর্থাৎ তোমরা চেষ্টা করবে সবসময় কোনগুলো এলিমিনেট করে দেওয়া যায়, সেই এলিমিনেট করে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু সঠিক উত্তরটি খুব সুন্দরভাবে সহজভাবে খুঁজে বের করা যায়। তাহলে আমরা এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করে কিন্তু অবশ্যই করে করতে পারি। এবার দেখো, নিয়মতান্ত্রিক পরিবেশ, তাহলে একটা মানসিক বিকাশের জন্য শুধু কেবলমাত্র নিয়মতান্ত্রিক পরিবেশ হলে কিন্তু তার উপযুক্ত বিকাশই হবে না, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। তারপর দেখো, শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই কারণ এটি পিতামাতার কাজ। দেখো, এটা তো পিতামাতারই কাজই কিছুটা হলেও হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা শিক্ষকদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের মানসিক বিকাশটা করা। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের অবশ্যই একটা সম্পৃক্ততা রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিতামাতার ভূমিকা কিছুটা হলেও রয়েছে, যেমন রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, তেমনি শিক্ষকেরও রয়েছে। ওকে, এবার দেখো, গণতান্ত্রিক পরিবেশ, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ। যখন গণতান্ত্রিক কোনো একটা অপশানের মধ্যে থাকবে, তখন আমাদের কিন্তু সেই অপশানটা নিয়ে অবশ্যই বিচার বিবেচনা করা দরকার, সেই অপশানটা সঠিক হতে পারে। দেখো, অবশ্যই মানসিক বিকাশের জন্য শিক্ষার্থীদের কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে, সেখানে কিন্তু তার সঠিক মানসিক বিকাশ অবশ্যই করে সম্ভব। ওকে, চলো নেক্সট। দেখো, দুয়ের দাগে কি বলেছে, নিচের কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয়? দেখো, গঠনমূলক মূল্যায়নের কাজ নয় অর্থাৎ দেখো নেগেটিভ প্রশ্ন বলেছে এখানে, আমরা দেখে নেবো তাহলে নেগেটিভ প্রশ্ন অর্থাৎ কোনগুলো কিন্তু গঠনমূলক কাজ আমরা দেখে নেবো। এবারে গঠনমূলক মূল্যায়নটা কি আগে আমাদের কিন্তু জানতে হবে। অবশ্যই করে দেখো, গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ আমাদের হচ্ছে দুটো মূল্যায়ন আমরা জানি, একটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, একটা হচ্ছে সমষ্টিমূলক মূল্যায়ন। দেখো, গঠনমূলক মূল্যায়ন হচ্ছে কি, যে মূল্যায়নটাকে কিন্তু সাময়িক সময় পরে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্লাস বা কি অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সেই যে মূল্যায়নটা সময় পরে মূল্যায়নটা করা যায়, অর্থাৎ ক্লাসের শেষে কোনো মানে শিক্ষার্থীকে প্রশ্ন ধরা। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্লাসের শেষে বা অল্প সময়ের পড়ানোর পরে যে মূল্যায়নটা করা হয় সেটা হচ্ছে কি গঠনমূলক মূল্যায়ন। ওকে,
এবং এটা কেন করা হয়, এটা হচ্ছে মূলত শিক্ষার্থীদের যে পড়ার মধ্যে কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা, বা শিক্ষক মহাশয় যে টোকা পড়িয়েছেন সে টোকা তারা ঠিকঠাকভাবে ধরতে পেরেছে কিনা, তারা তাদের মাথার মধ্যে নিতে পেরেছে কিনা, সেটা হচ্ছে কি গঠনমূলক মূল্যায়নের মধ্যে দিয়ে কিন্তু দেখা হয়। একটা হচ্ছে সমষ্টিমূলক মূল্যায়ন, অর্থাৎ একটা হচ্ছে ফর্মেটিভ মূল্যায়ন, আর একটা হচ্ছে সাবমেটিভ মূল্যায়ন। এবার সাবমেটিভ মূল্যায়ন বা সমষ্টিমূলক মূল্যায়ন কি হচ্ছে, এটা একটা কিন্তু নির্দিষ্ট সময় পর করা হয়, অর্থাৎ একটা টার্ম টেস্ট, অর্থাৎ কিছু অধ্যায় শেষ হওয়ার পর একটা টেস্ট নেওয়া হয়, সেটা হয়ে গেল কি সমষ্টিমূলক মূল্যায়ন বা সাবমেটিভ মূল্যায়ন, সাবমেটিভ এভালুয়েশন। ওকে, তো অবশ্যই করে দেখো তাহলে সাবমেটিভ এভালুয়েশন বা সমষ্টিমূলক মূল্যায়ন কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু কোনো মূল্যায়ন করা হচ্ছে, সেই মূল্যায়নটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়ন। সেখানে কি হয়, শিক্ষার্থীদের র্যাঙ্ক করা হয়, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণী তোলা হয়। ওকে, এবং কি করা হয়, এবং তাদের কিন্তু কতটা তারা উন্নতি করেছে পড়াশোনা সেটা কিন্তু দেখা হয়। ওকে, তো এখানে দেখো অবশ্যই করে কি হচ্ছে, 4টি অপশন দিয়েছে দেখো, উন্মুক্ত প্রশ্ন, প্রকল্প, পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের র্যাঙ্কিং। দেখো এই 4টে অপশন কিন্তু এখানে দিয়েছে, তাহলে কোনটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন কাজ নয় বলেছে। দেখো উন্মুক্ত প্রশ্ন কিন্তু অবশ্যই গঠনমূলক মূল্যায়নের কাজ, অর্থাৎ সমষ্টিমূলক মূল্যায়নের কাজ কোনটা আমরা যদি দেখি তাহলে সেটা আমরা পেয়ে যাব। প্রকল্প দেখো এটা কিন্তু অল্প সময়ের জন্য করা হয়, পর্যবেক্ষণটাও কিন্তু অল্প সময়ের জন্য করা হয়। এবার দেখো শিক্ষার্থীদের র্যাঙ্কিং, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর কিন্তু শিক্ষার্থীদের একটা র্যাঙ্ক তৈরি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে সমষ্টিমূলক মূল্যায়নের কাজ। তাহলে আমাদের গঠনমূলক মূল্যায়নের কাজ কিন্তু এই শিক্ষার্থীদের র্যাঙ্কিং করাটা হতে পারে না। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা, আমি চেষ্টা করছি তোমাদের ভালো ভালো প্রশ্নগুলো নিয়ে আসে এবং সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। অবশ্যই করে তোমরা যারা দেখছো অবশ্যই প্রত্যেকে একটু লাইক করে দাও, কারণ দেখো অনেক কষ্ট করে কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো আমি বানিয়ে দিচ্ছি, অনেকটা করে সময় লাগে এবং প্রত্যেকটা প্রশ্ন খুঁজে খুঁজে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করছি। তাই প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, সুন্দর মন দিয়ে লাইক করো। তো প্রত্যেককে অনুরোধ থাকলো এবং প্রত্যেকে একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এবার দেখো তাহলে একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। দেখো একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। দেখো এইরকম ধরনের যে প্রশ্ন আসবে এরকম কোনো কিছু বিষয় নয়, কিন্তু দেখো আগে আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ আমরা দেখেছি 2023 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন তার 4টে অপশন, সেই 4টে অপশন থেকে আবার 4টে অপশন, অর্থাৎ মানে প্রশ্নগুলো এতটাই টাফ হিসেবে দিচ্ছে আমাদের, কিন্তু যদি আমরা পুরোপুরিভাবে কনসেপ্ট না ক্লিয়ার করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরগুলো করতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে, প্রত্যেকটা প্রশ্ন আমাদের সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখো এইরকম যে প্রশ্ন আসবে এরকম কোনো কথা নয়, কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে তুমি কিন্তু অন্য প্রশ্নগুলোকে কিন্তু সলিউশন করতে পারবে। ওকে, তো দেখো একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। কোনটা গুরুত্বপূর্ণ, দেখো বই থেকে লেখা উত্তরগুলির উপর জোর দেওয়া, দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষার উপর মনোযোগ দেওয়া, শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ানো, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। দেখো বই থেকে লেখা উত্তরগুলির উপর জোর দেওয়া, কেবলমাত্র যে বই থেকে যে সকল লেখা উত্তরগুলি রয়েছে তার উপর জোর দেবে, কেবলমাত্র এটা কিন্তু ভালো শিক্ষক হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ নয়। এবার দেখো দলগত কার্যাবলী, অবশ্যই কিন্তু দেখো একজন ভালো শিক্ষক হতে গেলে তাদেরকে দলগত কার্যাবলী অবশ্যই করাতে হবে, পিয়ার লার্নিং যেটা বলে সেটাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এখানে বলছে তার পরিবর্তে পৃথক শিক্ষার কিন্তু একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে কোনোভাবে গুরুত্বপূর্ণ হতে পারে না। ওকে, তারপর দেখো শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ানো। দেখো শিক্ষার্থীরা যে সকল প্রশ্নগুলো করছে তার কিন্তু ব্যাঘাত এড়িয়ে যাওয়া, অর্থাৎ প্রশ্ন করার কারণে কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সেটাকে এড়িয়ে যাওয়া না, শিক্ষার্থীদের কিন্তু প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে, তারা প্রশ্ন করবে, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ যখন করবে তখন আপনি ভাববেন যে আপনি প্রকৃত একটা কার্যকরী শিক্ষক হয়ে উঠছেন। তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে প্রশ্ন করতে উৎসাহ করতে হবে, সেই প্রশ্নগুলো শুনে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বিষয়গুলোকে বলতে হবে। তাহলে এটা কিন্তু যেহেতু এড়িয়ে যাওয়া বলেছে তাহলে এটা কিন্তু কোনোভাবেই হবে না। তারপরে দেখো শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো অবশ্যই কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু যোগাযোগটা অবশ্যই করে রাখতে হবে। ওকে, তো সঠিক উত্তর ঠিকানা হয়ে গেল দেখো ডিটটা। চলো নেক্সট। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের ছেলে এবং মেয়েদের কিছু বক্তব্য দেওয়া হলো, আপনার মতে কোনটি সত্য। দেখো নিচে ছেলে এবং মেয়েদের কিছু একটা বক্তব্য দেওয়া হয়েছে। দেখো ছেলেদের বাড়ির বাইরে কাজে যাওয়া উচিত, অর্থাৎ ছেলেরা বাড়ির বাইরে কাজে যাবে, ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত, সমস্ত ছেলেদের বিজ্ঞান এবং মেয়েদের গার্হস্থ্য বিজ্ঞান শেখানো উচিত,
মেয়েদের বাড়ির কাজে সাহায্য করা উচিত। এবার দেখো তাহলে নিচের ছেলে বা মেয়েদের কিছু বক্তব্য দেওয়া হলো, আপনার মধ্যে কোনটি সত্য? দেখো ছেলেদের বাড়ির বাইরে কাজে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই ছেলেদের বাড়ির বাইরে কাজে যাওয়া কিন্তু উচিত। ওকে, বলেছে ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত। ছেলেদের বাড়ির বাইরে কোনটা সত্য বলেছে? দেখো ছেলেদের বাড়ির বাইরের কাজে সাহায্য করা উচিত, বাড়ির বাইরে কাজে সাহায্য করা উচিত। তারা কেবলমাত্র বাইরের কাজে সাহায্য করবে না, তাদের কিন্তু ঘরের কাজেও সাহায্য করতে হবে। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। মেয়েরা বাড়ির কাজে সাহায্য করা উচিত, অর্থাৎ মেয়েরা কেবলমাত্র যে শুধু বাড়ির কাজে সাহায্য করবে না, মেয়েরা কিন্তু বাইরের কাজেও অবশ্যই সাহায্য করতে পারে। তাহলে এই দুটোকে আমরা প্রথমে এলিমিনেট করে দিলাম। তারপর বলেছে সমস্ত ছেলেদের বিজ্ঞান এবং মেয়েদের গার্হস্থ্য বিজ্ঞান শেখানো উচিত। কেন মেয়েরা কেবলমাত্র গার্হস্থ্য বিজ্ঞান কেন শিখবে? মেয়েরাও বিজ্ঞানটা অবশ্যই শিখতে পারে, গণিত অবশ্যই শিখতে পারে। তাহলে এটা কিন্তু আমরা এলিমিনেট করে দেব। এবার দেখো ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত, অবশ্যই ছেলেদের কিন্তু ঘরের কাজে সাহায্য করা উচিত। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল বিটা। চলো নেক্সট। বলছি এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি। দেখো এনসিএফ 2005-19 এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করে। দেখো ছাত্রদের পাস ফেল গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার একটি উপায় প্রদান করে শিক্ষকদের বাচ্চাদের বকাঝকা করা, শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য করে, কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিন। দেখো ত্রুটিগুলো গুরুত্বপূর্ণ, এখানে দেখো কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিন, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু যে জায়গা নেওয়ার জন্য এটা হতে পারে না। ওকে, তারপর বলছে শিশুদের চিন্তাভাবনা অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য করে। দেখো অবশ্যই কিন্তু শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য অবশ্যই করে কিন্তু করে থাকে। ওকে, তারপরে দেখো একটি উপায় প্রদান করে শিক্ষকদের বকাঝকা। দেখো বকাঝকাটা কোনোভাবে বিষয় নয়। তারপর হচ্ছে পাস ফেল এর গোষ্ঠীতে কিন্তু তাদেরকে শ্রেণীবদ্ধ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে এখানে, এটাও কিন্তু কোনোভাবেই হতে পারে না। ওকে, তাহলে সঠিক উত্তরটি দেখো বন্ধুরা কোনটা হয়ে গেল? অবশ্যই করে কিন্তু দেখো শিশুদের যে চিন্তা ভাবনা অন্তর্দৃষ্টি প্রদান করা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে হয়ে উঠলো। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো অবশ্যই করে সিটটা। ওকে, চলো নেক্সট। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে? শাস্তি দেওয়া মৌখিক বা অমৌখিক থেকে শিশুদের ফলাফল। অর্থাৎ ছাত্রদের শাস্তি দেওয়া সেটা মৌখিক বা অমৌখিক, অর্থাৎ মুখে বা অন্য কোনোভাবে শাস্তি দেওয়া, সেটা তার ফলাফল কি হচ্ছে দেখো? তাদের কাজ করতে অনুপ্রাণিত করা, সন্তানদের ভাবমূর্তি রক্ষা করা, তাদের স্কোর উন্নত করা, তাদের আত্মধারণার ক্ষতি করা। অবশ্যই করে দেখো শাস্তি দেওয়া বা অমৌখিক এটা কিন্তু স্কোরটাকে উন্নত কোনোভাবেই করা যায় না। কোনো ছেলেকে যদি শুধু বোকাচোকা করে মেরে ধরে তাকে স্কোর উন্নত করা যেত তাহলে কিন্তু অনেক ছেলে প্রচুর স্কোর করতে পারতো, কোনোভাবে এটাকে সম্ভব নয়। তারপরে দেখো সন্তানের ভাবমূর্তি রক্ষা করা, নষ্ট হয়ে যায় ভাবমূর্তি রক্ষা করা যায় না, তাদের কাজ করতে অনুপ্রাণিত করা হয়, বোকাঝোকার মাধ্যমে কোনোভাবে অনুপ্রাণিত করা যায় না, তাদেরকে কিন্তু একটা সুন্দর একটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি তাদেরকে বুঝিয়ে কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। একমাত্র কি হচ্ছে দেখো এই যে বোকাঝোকার ফলে তাদের কিন্তু আত্মধারণার ক্ষতি হচ্ছে। ওকে, চলো নেক্সট। এবারে 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো? পরবর্তী শৈশব কোন সময়ের বয়স গোষ্ঠীর মধ্যে পড়ে? দেখো পরবর্তী শৈশব দেখো 11 থেকে 18 বছর, 18 থেকে 24 বছর, জন্ম থেকে 6 বছর, আর 6 থেকে 11 বছর। অবশ্যই করে তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী শৈশব মানে শৈশবের পরে যেটা বাল্যকাল আসছে সেটা কি হচ্ছে আমরা কোন বছরটাকে ধরতে পারি? দেখো অবশ্যই কিন্তু জন্ম থেকে 6 বছর পর্যন্ত সেটা হচ্ছে কি আমরা শৈশবকাল হিসেবে ধরি, ঠিক আছে। তারপরে হচ্ছে 6 থেকে 11 বছর বয়সে এটা হচ্ছে কি সবসময় পরবর্তী শৈশব বা বাল্যকাল হিসেবে আমরা ধরতে পারি। তারপরে দেখো 11 থেকে 18 বছরে কিন্তু অ্যাডালসেন্ট পিরিয়ড যেটা হয় সেটা হচ্ছে কি কৈশোরকাল বা যৌবনকাল, যেটা যৌবনকাল। ওকে, সেটা হচ্ছে তারপর থেকে 18 বছর থেকে কিন্তু সে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ডিটা। চলো নেক্সট। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে? শিক্ষক লক্ষ্য করছেন যে পুষ্প নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না, যাই হোক তিনি প্রাপ্তবয়স্ক বা সহকর্মী নির্দেশিকা উপস্থিতিতে তা করে। এই নির্দেশিকাকে বলা হয়, দেখো পুষ্প নিজে কোনো সমস্যার সমাধান করতে পারছে না কিন্তু, হ্যাঁ
কোনো প্রাপ্তবয়স্ক বা সহকর্মী বা কারোর কিন্তু উপস্থিতিতে তা করছে, এটাকে বলা হচ্ছে কি দেখো পার্শ্বীয়করণ, প্রাক অপারেশনাল চিন্তাভাবনা, প্রক্সিমাল বিকাশের অঞ্চল, আর একটা হচ্ছে কি ভাড়া। ওকে, দেখো যখন পুষ্প কোনো সমস্যার সমাধান করতে পারছে না তখন অন্য কারো সহযোগিতা নিচ্ছে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি অবশ্যই করে ভাড়া। ওকে, চলো নেক্সট। এবারে দেখো প্রতিবন্ধী হাতের লেখার সাথে জড়িত, অর্থাৎ প্রতিবন্ধী হাতের লেখার সাথে জড়িত লেখার ক্ষমতার ঘাটতি হলো দেখো ডিসগ্রাফিয়াই, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। অবশ্যই করে দেখো আমি কিন্তু ডিটেলস এই ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া আর ডিসক্যালকুলিয়া কিন্তু আমি অবশ্যই করে কিন্তু আলোচনা করেছি। ওকে, তো দেখো ডিসগ্রাফিয়া অর্থাৎ হাতে লেখার সঙ্গে জড়িত যেটা সেটা হচ্ছে কি ডিসগ্রাফিয়া। ওকে, ডিসগ্রাফিয়া হচ্ছে কি হাতে লেখার সাথে কিন্তু জড়িত। আর ডিসপ্রাক্সিয়াটা কি হচ্ছে, এটা হচ্ছে মোটর দক্ষতার সাথে যেটা হচ্ছে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে কি ডিসপ্রাক্সিয়া। আর ডিসলেক্সিয়া হচ্ছে তোমরা সবাই জানো যে পঠনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। আর একটা কি হচ্ছে দেখো ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়াটা কি হচ্ছে না যদি গণনার ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তখন সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো অবশ্যই করে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে ডিসগ্রাফিয়া। ওকে, হাতে লেখার জন্য যদি সমস্যা হয় সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ডিসগ্রাফিয়া। ওকে, চলো নেক্সট। এবারে দেখো ক্রমাগত ও ব্যাপক মূল্যায়ন এর জন্য অপরিহার্য হলো। ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের জন্য অপরিহার্য কি? শিক্ষার সাথে পরীক্ষার সূক্ষ্ম টিউনিং, বোর্ডের শিক্ষার জবাবদিহিতা হ্রাস করা, এর চেয়ে কম ঘন ঘন ত্রুটি সংশোধন করা যায়, বোঝা কিভাবে শেখা বা পর্যবেক্ষণ করা যায়, রেকর্ড করা যায়। দেখো ক্রমাগত ও ব্যাপক মূল্যায়ন অর্থাৎ ক্রমাগত অর্থাৎ পরপর কিন্তু মূল্যায়ন করা যায়, এবং ব্যাপক মূল্যায়নটা কি হয় না ব্যাপক মূল্যায়নটার ক্ষেত্রে কিন্তু সব সময় মনে রাখতে হবে যে অর্থাৎ যদি ক্রমাগত কন্টিনিউয়াসলি কোনো মূল্যায়ন করা হয় তাহলে শিক্ষার্থীকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় এবং তারা কিভাবে শিখছে তার কিন্তু প্রকৃত যে রূপরেখা সেটা কিন্তু জানা যায় ভালোভাবে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু পরপর রেকর্ড করে রাখা যায়। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে কি বোঝা কিভাবে শেখা, অর্থাৎ তারা কিভাবে শিখছে পর্যবেক্ষণ করা যাচ্ছে এবং রেকর্ড করে সমস্ত কিছু রাখা যাচ্ছে। ওকে, চলো নেক্সট। বলেছে লরেন্স কোলবার্গের তত্ত্বে কোন স্তরটি প্রকৃতি অর্থে নৈতিকভাবে অনুপস্থিতি থেকে নির্দেশ দেয়? দেখো লরেন্স কোলবার্গ কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে তার নাম মনোবৈজ্ঞানিক দিক থেকে বা মনোবিদ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কি লরেন্স কোলবার্গ। তার যে নৈতিক বিকাশ, সেই নৈতিক বিকাশের যে তত্ত্বটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো নৈতিক বিকাশের তত্ত্বটি কিন্তু তিনটে স্তরের কথা তিনি বলেছেন। ওকে, তিনটে স্তরের কথা তিনি কিন্তু বলেছেন, এবং সেই তিনটে স্তরের মধ্যে দিয়ে কি হচ্ছে ছটা কিন্তু যে পর্যায় রয়েছে সেই ছটা পর্যায়ের কথা তিনি উল্লেখ করেছিলেন। ওকে, সেই ছটা পর্যায়ে অবশ্যই কিন্তু আমি আলোচনাও করেছি, তোমরা যে সকল যারা দেখোনি ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এবার দেখো এখানে বলেছি যেটা হচ্ছে কি প্রকৃতি অর্থে নৈতিকভাবে অনুপস্থিতকে বোঝায় সেটা হচ্ছে স্তর 3, স্তর 4, স্তর 1 আর লেভেল 2। এবার দেখো এই লেভেলকে কিন্তু কোলবার্গ তার নৈতিক বিকাশের লেভেলকে তিনটে ভাবে ভাগ করেছে। একটা হচ্ছে কি প্রথম প্রাক প্রচলিত নৈতিকতা। ওকে, প্রাক প্রচলিত নৈতিকতা যেটা হচ্ছে কি স্তর 1। ওকে, আরেকটা কি বলেছে দেখো আরেকটা প্রচলিত নৈতিকতা স্তর 2, আরেকটা হচ্ছে কি না যেটা তারপরে অর্থাৎ উত্তর প্রচলিত নৈতিকতা। ওকে, উত্তর প্রচলিত নৈতিকতা, এই তিনটে ভাগে কিন্তু তিনি ভাগ করেছেন। ওকে, আর এই যে নৈতিকভাবে যে অনুপস্থিত অর্থাৎ নৈতিকতা অনুপস্থিত থাকে সেটা হচ্ছে কি লেভেল 1 অর্থাৎ স্তর 1-এ। ওকে, স্তর 1-এ কিন্তু তার যে নৈতিকতা যেটা নৈতিকভাবে সেটা কিন্তু অনুপস্থিত থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে সিটটা। এবং দেখো লরেন্স কোলবার্গ এই তিনটে স্তরের মধ্যে কিন্তু প্রত্যেক স্তরে দুটো করে কিন্তু তিনি পর্যায়ে রেখেছেন। প্রথমটা হচ্ছে শাস্ত্রীয় বার্ধত্ব ওরিয়েন্টেশন, তারপরেটা হচ্ছে 2 নম্বর ব্যক্তিবাদ এবং বিনিময়। ওকে, এবং তারপরে দেখো পর্যায় 3-তে কি করেছে তিনি ভালো আন্তঃব্যক্তিত্ব সম্পর্ক অর্থাৎ ভালো ছেলে ভালো মেয়ে। হ্যাঁ, তারপরে 4 নম্বর হচ্ছে কি সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, আর 5 নম্বরে অবশ্যই করে সামাজিক চুক্তি ও ব্যক্তিগত অধিকার, আর 6 নম্বর যেটা একদম সার্বজনীন যেটা নীতি, সার্বজনীন নীতি
প্রচলিত নীতির মধ্যে যেটা রয়েছে সেটা। ওকে, এই 6টা হচ্ছে কি তার পর্যায় রয়েছে। আর এই 3টে স্তর তিনি বলেছিলেন, সেই 3টে স্তরের মধ্যে কিন্তু 6টা কিন্তু পর্যায় অবশ্যই করে রয়েছে। ঠিক আছে, ভালোভাবে এটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। চলো নেক্সট। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, আমাদের বুদ্ধিমত্তার দিক থেকে আমরা সবাই আলাদা, অনুপ্রেরণা, আগ্রহ ইত্যাদি এই নীতিটিকে বোঝায়। দেখো আমরা যারা প্রত্যেক কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে সবাই কিন্তু আলাদা, অনুপ্রেরণা, আগ্রহ, বুদ্ধিমত্তার সমস্ত দিক থেকে কিন্তু আমরা আলাদা। দেখো স্বতন্ত্র, পার্থক্য, বুদ্ধিমত্তার তত্ত্ব, বংশগতি আর পরিবেশ। এবারে দেখো এই নীতিটিকে কোন দিকটাতে বোঝাচ্ছে, যে আমরা প্রত্যেক কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে আলাদা, আমাদের মধ্যে আলাদা অনুপ্রেরণা রয়েছে, আলাদা আগ্রহ রয়েছে। তো এই দিকটা যেটা আমরা এই নীতিটা কোন দিকটাকে আমরা আমাদের বোঝাবে, দেখো স্বতন্ত্র, পার্থক্য, বুদ্ধিমত্তার তত্ত্ব, বংশগতি, পরিবেশ। ওকে, এবার দেখো এই যে বুদ্ধিমত্তার তত্ত্ব বলেছি, এটা কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে যখন আমরা পার্থক্য আমরা চট করে দেখলাম যে এটা বুদ্ধিমত্তার তত্ত্ব হতে পারে বলে আমরা তাড়াতাড়ি করে কিন্তু বুদ্ধিমত্তার তত্ত্বটা দাগ দিয়ে দিলাম। কিন্তু দেখো এটা কিন্তু বুদ্ধিমত্তার তত্ত্ব হবে না। বুদ্ধিমত্তার দিক থেকে বলে যে বুদ্ধিমত্তার তত্ত্ব হবে, এরকম তো কোনো বিষয় হতে পারে না। এবার দেখো যখন কেউ নিজে তার অনুপ্রেরণা, আগ্রহ, তার বুদ্ধির দিক থেকে সে আলাদা হয়, তখন কিন্তু তার মধ্যে একটা স্বতন্ত্র পার্থক্য থাকে, অর্থাৎ সে নিজে থেকে কিন্তু একটা আলাদা রকম তার মধ্যে কোয়ালিটি থাকে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি স্বতন্ত্র পার্থক্য। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, লেখার ক্ষেত্রে মূল্যায়ন অপরিহার্য। দেখো লেখার ক্ষেত্রে মূল্যায়নটা অপরিহার্য কোন ক্ষেত্রে, দেখো গ্রেড এবং মার্কস, তারপর দেখো স্ক্রিনিং পরীক্ষা, অনুপ্রেরণা আর পৃথকীকরণের উদ্দেশ্য এবং র্যাঙ্কিং। অর্থাৎ লেখার ক্ষেত্রে মার্কসটা কেন গুরুত্বপূর্ণ। দেখো লেখার ক্ষেত্রে মার্কসটা গুরুত্বপূর্ণ কেন, এই কারণে হতে পারে, লেখাটা যখন কোনো ছাত্র লিখলো, আমরা যদি তাকে মার্কস দিলাম, অর্থাৎ সে একটা খুশি হলো, তার মধ্যে কিন্তু সেই মার্কসটা দেওয়ার মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করা হলো, আগামী দিনে কিন্তু সে আরো ভালো লেখার চেষ্টা করবে। তাহলে এখানে এই কেউ না গ্রেড এবং মার্কস দেওয়ার জন্য এটা কিন্তু নয়, আর স্ক্রিনিং পরীক্ষাও তো নয়, আর পৃথকীকরণের র্যাঙ্কিং করা। কারণ লেখার ক্ষেত্রে আমরা হয়তো কোনো খাতা দেখলাম, শিক্ষার্থীদের একটা ক্লাসের কোনো একটা খাতা আমরা কাজ দিয়েছিলাম, সেই কাজটা দেখলাম, সেখানে দেখা যাচ্ছে র্যাঙ্কিং এর তো কোনো রকম বিষয় থাকে না, তাহলে আমরা র্যাঙ্কিংটাকে প্রথমে এলিমিনেট করে দেবো। লেখার ক্ষেত্রে মানে লেখাটা ক্লাসরুমের মধ্যে হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। তাহলে লেখার ক্ষেত্রে যখন আমরা তাকে বাহবা দিলাম বা মার্কস দিলাম, মূল্যায়ন করলাম সেটাকে, লেখাটাকে, তখন সেটা কি হচ্ছে, তাদের মধ্যে একটা অনুপ্রেরণা আসবে। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কি অনুপ্রেরণা। লেখার ক্ষেত্রে মূল্যায়নটা অপরিহার্য, কারণ এর মধ্যে দিয়ে গেছে অনুপ্রেরণা যোগায়। ওকে, বেশ নেক্সট। এবারে বলেছে বিদ্যমান স্কিমগুলিতে নতুন তথ্য ফিট করাকে বলে। দেখো বিদ্যমান স্কিমগুলিতে নতুন তথ্য ফিট করাকে কি বলবো আমরা, সামঞ্জস্য, আত্মীকরণ, সংগঠন আর বাসস্থান। দেখো এই স্কিমাটা কিন্তু আমি একদম একটা খুব সুন্দরভাবে পেঁয়াজের যে তত্ত্ব, পাইজের থিওরি একটা তোমাদের অবশ্যই কিন্তু দিয়েছি। পাইজের থিওরি একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায়। এই পাইজের থিওরিটা কিন্তু আমি একটা থিওরিক্যাল পার্ট তোমাদেরকে অবশ্যই করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, অবশ্যই করে সেখান থেকে তোমরা সমস্ত কিছুটা বুঝে যাবে, স্কিমা কি, আত্মীকরণ কি, সংগঠন কি। অবশ্যই দেখো স্কিমা হচ্ছে আমাদের একটা জ্ঞানের একটা সংগঠন, সেই সংগঠনটাকে দুটো ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে আত্মীকরণ, একটা হচ্ছে সংগঠন। ওকে, আর এই স্কিমাগুলিকে যখন নতুন তথ্য ফিট করা হয় তখন তাকে বলা হচ্ছে কি আত্মীকরণ। ওকে, তখন তাকে বলা হচ্ছে আত্মীকরণ। এবং এই আত্মীকরণের মানে স্কিমার এই নতুন তথ্যগুলোকে যখন মানিয়ে নেওয়া হয় পরিবেশের সঙ্গে, সেটা হয়ে যায় কি সংগঠন। ওকে, চলো নেক্সট। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো উচিত। এর অর্থ হলো, দেখো সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত যারা শিক্ষার্থী তাদের পড়ানো উচিত। তার অর্থ হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, একচেটিয়া শিক্ষা। দেখো একচেটিয়া শিক্ষা তো হবে না, যখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যারা বঞ্চিত হয়ে যাচ্ছে তাদেরকে সঙ্গে পড়ানো হচ্ছে, তাহলে একচেটিয়া শিক্ষা হবে না। আর একটা বিশেষ শিক্ষা মানে যারা
বিশেষ অর্থাৎ যারা মানে আইকিউর দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শিক্ষা দেওয়া হয়, বা যারা বিশেষভাবে অক্ষম রয়েছে বা বিশেষভাবে সক্ষম রয়েছে তাদের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হয়। তাহলে এখানে যখন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের একসঙ্গে পড়ানো হচ্ছে তাহলে এটা কিন্তু হবে না। এবার দেখো সমন্বিত শিক্ষা আর একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো যখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যখন বঞ্চিত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের যখন শেখানো হয় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুবই সেটা মানে আমাদের বর্তমান আধুনিক শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং তার নাম দেওয়া হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক কিন্তু শিক্ষা। ওকে, এই যে সমস্ত সবাইকে নিয়ে একসঙ্গে শেখাটা সেটা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো এরটা। চলো নেক্সট দেখো, আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন ছিল, আলোচনা করলাম, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি, চেষ্টা করছি আমার যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর এবং সমস্ত ডিটেলসে আলোচনা করার জন্য। যদি কোথাও কোনো অবশ্যই ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই করে চেক করে কিন্তু তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক না করে যাবে না। ওকে, প্রত্যেককে অনুরোধ করছি প্রত্যেকে সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, সমস্ত পিডিএফ এবং নোটস থেকে শুরু করে কিন্তু নোটিফিকেশান এবং কুইজও অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে একটা মক টেস্টের জায়গা আমি দেবো তৈরি করে অবশ্যই সম্পূর্ণ কিন্তু ফ্রিতে। এই প্রত্যেক বলছি অবশ্যই তোমরা জুড়ে থাকো, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে মিস করে যাবে। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।